আসসালামু আলাইকুম। আমি এখন অ্যাকচুয়ালি ভারমন্টের একটা হোটেলে আছি। ওয়াইফের মোটামুটি ঝাড়ি খায় এখন নিচে লবিতে আসছি লাইভ করার জন্য। মেইন যে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যে একটা প্রেস ব্রিফিং করেছে। ইনিশিয়ালি আমি আজকে সারাদিন সকাল থেকে লং ড্রাইভ করে এখানে এসেছি। সো আমি ইনিশিয়াল আমার যে ধারণাটা হয়েছে যে হাকিমুজ্জামান যে প্রেস ব্রিফিংটা দিয়েছে আমি এটা পজিটিভলি দেখতে চাই। যে সেনাবাহিনী বলছে যে তারা ইনসাফ করবে ব্লা ব্লা ব্লা, এবং তারা সবসময় নাকি ইনসাফের পক্ষে ছিল। সো আমি পরবর্তীতে অ্যাকচুয়ালি হোটেলে আসার পরে সারাদিন এয়ারপোর্টে হোটেলে আসার পরে আমি আবার নতুনভাবে পুরোটা শোনার পরে মনে হলো যে দেয়ার আর সামথিং আমি যেটা নিয়ে আমার কথা বলা উচিত, যেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি। ইনিশিয়ালি আমার যেটা ধারণা হয়েছে যে জেনারেল ওয়াকারের মুখপাত্র জেনারেল হাকিমুজ্জামান যেটা বলেছে এতে বোঝা যাচ্ছে যে দে আর ইন ব্যাকফুটিং। তাদের যে সে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যেটা ছিল সেটা এখন নাই। তিনি বলেছেন ইনসাফ করবেন। ইনসাফ কথাটা অ্যাকচুয়ালি বিপ্লবীরাই ইউজ করতো আমি যতদূর জানি। আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো যে উনি বলতেছেন ইনসাফ, সবসময় ইনসাফের পক্ষে, কিন্তু এই আইসিটি কমিশন যারা আছে তারা এই পর্যন্ত এসছে যে আপনারা জানেন যে একটা নতুন একটা আইন পাস হয়েছে যে যাদের এগেনস্টে চার্জশিট হবে তারা ভোটেও দাঁড়াতে পারবেন না, এবং তারা সরকারি চাকরি থাকলে এটা অটোমেটিক এইটার আওতায় তার চাকরিচ্যুতি হয়ে যাবে। সো এরকম একটা সিচুয়েশনে কেন করেছে? কারণ তারা সেনাবাহিনী থেকে কোনো সাপোর্ট পায়নি, এবং এই কারণেই এই আইনটা পাশ করার পরে চার্জশিটটা করতে হয়েছে। আদারওয়াইজ আপনি যদি দেখেন এই আইনটা পাশ না করে আইসিটি যদি এই আইনটা পাশ না করে করতো তাহলে এদেরকে জেনারেল ওয়াকার দিতই না। এই আইনটা পাশ করার পরে নাও দে হ্যাভ টু অ্যাবাইড বাই দিস ল। এটাই হচ্ছে সমস্যা, এটাই হচ্ছে আর্মির সমস্যা। সো তারা ইনসাফ করতে হচ্ছে, ইটস এ বুলশিট। এরপরে আসতেছে হচ্ছে এখানে যারা হাকিমুজ্জামান একটা কথা বললো যে এইটা কিভাবে হ্যান্ডওভার করা হবে না হবে এটা একটা আইনি ব্যাখ্যা দরকার। এখানে আইনি ব্যাখ্যার কোনো কিছুই নাই। আইনটা হচ্ছে যে সে যেদিন থেকে তার চার্জশিট হয়েছে সে চাকরিতে নাই। আমি জানি না এটাকে সিভিলে যেরকম বলে যে সাসপেন্ড টাইপ কিনা, সেনাবাহিনীতে এরকম সাসপেন্ড টাইপ কোনো টার্ম নাই। আপনি চাকরিতে আছেন, আপনার চাকরিতে নাই, যেটা আমি জানি। সেখানে সে কিন্তু আইন অনুযায়ী সে চাকরিতে নাই। তারপরে আবার উনি বললেন যে জেনারেল হাকিমুজ্জামান উনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এরকম চার্জশিট হয়েছে। দিস ইজ টোটালি বুলশিট। জেনারেল হাকিম, সরি টু সে, ইউ জাস্ট এ বুলশিট। জেনারেল, আপনারা জানেন যে জেনারেল কি নাম, শেখ সারোয়ার যে টি বোর্ডের চেয়ারম্যান ছিল, এবং আমার এক্স ফ্রেন্ড জেনারেল কবির যে কিনা এখন পলাতক আছে বলে আমরা সবাই জানি, তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এটা আপনারা জানেন না? যখন আসলো এটা কেন করা হয়েছে? কারণ আইসিটির লোকজনরা জেনারেল ওয়াকারের সাথে দেখা করে বলেছে দিস ইজ দ্য লিস্ট, এদের নাম এই হচ্ছে, এদেরকে আমাদেরকে হ্যান্ডওভার করতে হবে। দেন তারা এই দুইজন যেহেতু চাকরিতে ছিল তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে দেয়। সো জেনারেল হাকিম যে বলতেছে যে এটা আমি আগে জানতাম না সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে উনি বলতেছেন যে তারা এখনো ওয়ারেন্ট অর্ডার পান নাই, ব্লা ব্লা ব্লা, দিস আর বুলশিট। আপনারাই শেখ হাসিনার আমলে যাকে পছন্দ হয় নাই তাকে তো সরাসরি দিয়ে গুম করে দিয়েছেন, তাই না? আমি তো নিজেই একটার সাথে জড়িত ছিলাম। আপনার হাসিন স্যারকে মনে করছেন যে জেনারেল মামুন খালেদ তখন ছিল ডিজিএফআই, যে উনি পালায় যাবে। সো ডিজিএফআই একটা টিম গিয়েছিল, আমি সাথে গিয়েছিলাম, হাসিন স্যারকে আমরা নিয়ে আসছিলাম, এনে এটাকে গুম করা যাবে না, কারণ যেটা তাকে আর্মি সিকিউরিটি ইউনিটের পাশে যে আর্মি ইন্টারোগেশন সেল ওখানে রাখা হয়েছিল। সো যাদেরকে আপনি পছন্দ করেন না তারা এক রাতের মধ্যে টিম পাঠায় নিয়ে আসতে পারেন, যেটা সাক্ষী আমি। আর
এই 25 ফেব্রুয়ারির পরে যে সমস্ত অফিসাররা একবার উল্টাপাল্টা করছে তাদেরকে গুম করেছেন, মেজর সুমন তার নিজে সাক্ষী দিয়েছে। তখনই আপনাদের এই নিয়মকানুনগুলো কোথায় ছিল যে মুভ অর্ডার নিতে হবে, সোশ্যাল মিডিয়াতে জানলাম? এরকম পাগলামি বুলশিট করেন না। আমি একটা জিনিস বলি, এখন পর্যন্ত জেনারেল ওয়াকার যতগুলো প্ল্যান করেছে কোনটাই কিন্তু কার্যকরী হয় নাই। অ্যাট দ্য এন্ড এই 23 জন অফিসারকে আপনাকে সার্ভিস এবং ইয়াতে মিলে আপনাদেরকে হ্যান্ড ওভার করতে হয়েছে, হবে হবে এবং তাদের কেসগুলো, এবং দিস ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। আমার সম্বন্ধে অনেক প্রোপাগান্ডা করে লোকজন যে আমি সেনা বাহিনীর ফরমেশন কাউন্টার কনফারেন্সে যে হয়েছে এটা কেন বলতেছে। একটা জিনিস বুঝেন, দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্স। আমরা তো জেনারেল ওয়াকারকে বিশ্বাস করতেছি না, তা আর্মিকে বিশ্বাস করি, কিন্তু তার কমান্ডকে বিশ্বাস করতেছি না। এখন পর্যন্ত যত ধরনের বাধা বিপত্তি আছে সবকিছু দিয়েছে। জেনারেল হাকিমের কথাটা, হাকিমুজ্জামানের কথাটা আমি কেন বলেছি, কারণ হচ্ছে ওনার কথাটা তো বোঝাচ্ছি দে আর কমপ্লিট সারেন্ডার, যারা ইনসাফের পক্ষে তারা। কিন্তু এতদিন আপনারা ইনসাফের পক্ষে ছিলেন না, অতএব এই কারণে আপনাদের বিশ্বাস করার কোনোই কারণ নাই, কোনোই কারণ নাই। আর ওই যে বলছেন না আইনের ব্যাখ্যা দরকার, ওই আইনের ব্যাখ্যা তো দেবেন হচ্ছে আমাদের আইন উপদেষ্টা, উনিও তো ভারতের রয়্যাল এজেন্ট, ওই আসিফ নজরুল। আপনারা যারা জানেন না, পিনাকিদা যে স্ট্যাটাসটা দিচ্ছে ইজ ট্রু। উনি আগের থেকে বলেছে যে এদের নামে ইয়া হবে, অতএব মানে আইনি বুদ্ধি দিচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট এত তারিখে হবে, এর আগেই পালা যেতে বলো। এবং এটা সুযোগটা শুধু কবির দিচ্ছে, বাকিদেরকে দেয় নাই, কারণ জেনারেল ওয়াকার জানে যে এটা ইট উইল বি এ বিগ হিউম্যান ক্রাইম। এবং এইটা হওয়ার পরে এখন আসি সেকেন্ড ফেজে। এটা হওয়ার পরে কিছু লোক গ্যাদারিং হয়েছিল ঢাকাতে, যে এই অফিসারদেরকে যেন কি বলে জেনারেল ওয়াকার বা আর্মি যেন ডিফেন্ড করতে না পারে, যে তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য, আইনের কাছে ইয়া দেওয়ার জন্য। এই যে লোক একটা আনরেস্ট হয়েছে, এখন এটা কিভাবে সামাল দেওয়া যাবে? কু করা তো সম্ভব না আর্মির দ্বারা, সিম্পল। আর্মি সেনাবাহিনীর সৈনিক এরা করতে জয়েন করবে না। সো এই যে কি বলে পিনাকিদাকে দেখছেন না একটা লাইভ করতে, যে 46 ব্রিগেডে একটা মুভমেন্ট হয়েছে। হ্যাঁ, দিস ইজ এ রুটিন মুভমেন্ট, বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য? যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে, তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে। এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে। মানে আমি এটা কেমনে জানলাম? আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে, যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে, কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি, যেখানে সেখানে আমি লাইভ করি। ওই কুকুরগুলা তখন এই যে এই সুযোগটা নিছে আর কি, কুকুরগুলা দিয়া স্প্রেড করা যে সাপও মারলো লাঠি মানে ভাঙলো না, কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয়। সবাই যে গরম হয়েছে, আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি, সাথে 4-5 জন আমাকে ফোন করছে যে এই হইতেছে হোয়াট ইজ দ্য নিউজ। আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম, তাদেরও কোনো রেসপন্স পেলাম না। অবশ্য মনে হলো এরকম একটা হলে তো আমার 1-to-1 জানার কথা, হ্যাঁ গ্যারান্টি। এই যে 46 যে মুভমেন্ট হচ্ছে বিপ্লবীদের কাছে চলে গেছে, এটি হচ্ছে মেইন জিনিস। এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান, যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না, এবং এটা ভালো মতোই জানেন। এবং এটার জন্য ভরসা না, আমাদের ভরসা সেনাবাহিনীর কোর এলিমেন্ট, সৈনিক অফিসার যারা আছে তারা জানে যে সেনাবাহিনীর আজকে এই দুর্দশার জন্য জেনারেল ওয়াকার দায়ী। এই যে যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের দায়ী। এই গুম খুনের এখন মানে লেজিটিমেট ভাবে 23 জন অফিসারের কাছে চার্জশিট হচ্ছে, এটা দিতে আপনাদের মুভমেন্ট অর্ডার লাগবে, বিভিন্ন ফরমেশন থেকে ক্লোজ করতে হবে। আর ইহার আমলে, শেখ হাসিনার আমলে 1-to-1 ধৈর্য নিয়ে একদিনের মধ্যে বিদায় করে দিচ্ছেন। ইভেন যে সমস্ত অফিসাররা একটা মানে ফর্মাল ইয়া পায়, কি বলে রিটায়ারমেন্ট পার্টি পায়, কিচ্ছু তো একদিনের মধ্যে তাদেরকে মুভ অর্ডার ধরাই দিচ্ছেন। লট অফ ইনস্ট্যান্সেস। আর এখন বলতেছেন যে তাদেরকে ইয়া করতে হবে। বাট একটা জিনিস হচ্ছে, এটাও আপনারা পারবেন না, কারণ আমরা সব সময় তথ্য পাই যারা ম্যাচিওর সেনাবাহিনীর ভিতরে, তারা আমাদেরকে ইনফরমেশন দেয়।
ইনফরমেশন দেয়। আর আমরা এটা কেন প্রচার করি? কারণ আপনাদেরকে বিশ্বাস করি না। জেনারেল ওয়াকার, আপনি যদি দেশপ্রেমিক হন, মনে করেন যে আমি এখন দেশপ্রেমিক, বাংলাদেশের ভালো চাই, সেনাবাহিনীর ভালো চাই, দরকার হলে প্লিজ রিটায়ার করেন, অন টাইম রিটায়ার করেন। এইটাই হচ্ছে, আপনি যদি দেশের জন্য ভালো কাজ করতে চান, এটা হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন। কারণ আপনি তো কোনো জায়গায় কোনো কিছু করতেছেন না, কোনো জায়গায় কোনো হেল্প করতেছেন না। ঢাকায় ঢাকা কন্ট্রোল করার জন্য যারা 46 ব্রিগেড 9 ডিভির জিওসি, সে তো ঝাঁপায় পড়ছিল যে সরকারের কাছে ওই দিন কনফারেন্সের মধ্যে জরুরি অবস্থা জারির জন্য এখনই প্রেসিডেন্টের কাছে চলে যাবে। আপনি ডিজি বিজিবি তাকেও সরাচ্ছেন না। তারাই আগে শেখ হাসিনা বন্দনা করেছে, করে পাবলিকের কাছে গুলি করছে। এখন রেদওয়ান আসামি, কিন্তু আমাদের ডিজি বিজিবি আসামি না। পুলিশের যারা গুলি করেছে তারা আসামি, কিন্তু তাদের আইজিও কিন্তু আসামি। কিন্তু বিজিবির ক্ষেত্রে কিন্তু না, বিজিবির রেদওয়ান আসামি, কিন্তু ডিজি কিন্তু আসামি না। সো আমি ওই দিন আরেকটা জিনিস বলেছিলাম, যে কি বলে, যে জেনারেল ওয়াকার বলেছে যে ইন্ডিমিউনিটি দিতে হবে, এবং ইন্ডিমিউনিটির জন্য নেক্সট যে সরকার আসবে তার সাথে কনফারেন্স করতে হবে, তার সাথে উনি কথা বলে এটা আদায় করে ছাড়বেন। এখন শোনেন, এর 2 দিন পরে বোধহয় আপনারা দেখছেন যেখানে ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটা মিটিং করেছে। কিন্তু এটাই সব না, এটাই সব না। জেনারেল ওয়াকারের আর্মি কমান্ড্যান্ট এসু ব্রিগেডিয়ার জেনারেল শামস একই টাইমে সে লন্ডনে ছিল, তারেক জিয়ার সাথে কথা বলতেছিল। আপনারা তো অনেক সময় বলেন যে গোয়েন্দা সংস্থা কিভাবে তথ্য কালেক্ট করে। আমি বলি যে আমার সোর্স বলেছে, অমুক বলেছেন। আজকে এটার ব্যাপারে আপনার একটা ডিটেলস বলবো, যে কিভাবে আমি তথ্য পাই, কিভাবে এটাকে অ্যানালাইসিস করি। আমাকে প্রথমে 3 দিন আগে একটা সোর্স আমাকে জানাইলো লন্ডনে দেখা গেছে ব্রিগেডিয়ার শামসকে। আমি তো অবাক, ব্রিগেডিয়ার শামস এখন এখানে কি করবে? সাথে সাথে আমি টোটাল 5টা সোর্সের কাছে ইনফরমেশন দিলাম। প্রথম একটা ইনফরমেশন হচ্ছে যে সে ছুটিতে গেছে, কি বলে, ইউরোপের কয়েকটা দেশ ঘুরছে এবং ইয়াও ঘুরছে, বাট তারেক জিয়ার সাথে দেখা করে নাই। আচ্ছা, আরেকটা সোর্স হচ্ছে না, সে একটা আর্মির কোন একটা ট্রেনিং প্রশিক্ষণ ওখানে গেছে। যাওয়ার জন্য আজকে আমি অনেক পাচ্ছি, অনেক গালি গালাজ হা প্রচুর করতে থাকেন, বাট আমার আমার লাইফ যদি কেউ না শুনে সেটাও ঠিক, বাট আমার কাজ আমি করে যাব। এনিওয়ে, আচ্ছা, এরপরে হচ্ছে আমার আরেকটা সোর্স জানলো যে না, সে লন্ডনে গেছে জেনারেল ওয়াকারের অ্যাবসেন্সে, সে পয়েন্ট কামানোর জন্য সে নিজের থেকে তারেক জিয়ার সাথে দেখা করছে, তারেক জিয়ার সাথে দেখা করছে। আমি তো এটাও করলাম, কারণ উনি হচ্ছে আবার মানে মোট কথা হচ্ছে কিছু কিছু সোর্স আছে না, তারা আগে থেকে জানে যে এই তথ্য মুস্তাফিজের কাছে যাবে। সো এটাকে একটু পালিশ করে দেয়, যেন অ্যাকচুয়ালি শামস নিজে থেকে গেছে পয়েন্ট কামানোর জন্য, তার এখানে কোনো কাজ ছিল না, তার ছিল সরকারি কাজ, তারপরে এক্স বাংলাদেশ লিভে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে মানে তারপরে একজন বলল যে না, প্রথমে একজন বলল না এরকম তো আমি, আচ্ছা অমুকে ওই সময় বলল যে আর্মি তাহলে এটা করবে কেন, ওইটা করবে, তার মানে তো বোঝা যাচ্ছে। আচ্ছা, সে আবার 2 দিন পরে জানাইলো, হ্যাঁ ব্রিগেডিয়ার শামস তারেক জিয়ার সাথে দেখা করছে, বাট তারেক জিয়া তাকে পাত্তা দেয়নি। সে বলছে যে দেশে আসলে নাকি তাদেরকে বুলেট প্রুফ গাড়ি টাড়ি দিবে তারেক জিয়াকে, ম্যাডাম খালেদা জিয়াকে, তারপরে নির্বাচনের সময় মানে তাদেরকে একটু সাপোর্ট দিবে, তারা পাওয়ারে আসলে যেন, এটা নাকি তারেক জিয়া পাত্তা দেয় নাই। আচ্ছা, নেক্সট আরেকটা আসছে হচ্ছে সে ওখানে গেছে, বাট তারেক জিয়ার সাথে তার দেখা হয়নি। সো এখন মনে করেন যে এতগুলো তথ্য আপনি পাইছেন, এখন কি করবেন? এখন আমার অ্যাসেসমেন্ট শুনুন, এগুলো নিয়ে সবকিছু কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমার কথা হচ্ছে, এটা জেনারেল ওয়াকার তারে পাঠাইছে ওখানে তারেক জিয়ার সাথে দেখা করার জন্য। কারণ যারা বলছে যে তারেক জিয়া করছে, তাদের সাথে কোনো না কোনো ভাবে পলিটিক্যাল একটু আন্ডারস্ট্যান্ডিং থাকার সম্ভাবনা আছে। সো আমি মনে করতেছি যে এখানে যে জিনিসটা আছে, সে হচ্ছে ওখানে গিয়ে তারেক জিয়ার সাথে একটা গুরু করার চেষ্টা করতেছে, যে ওখানে গেছে এবং আগামী নির্বাচনে তাদেরকে নিয়ে আসা হবে।
আমার মনে হয় না যে জেনারেল ওয়াকার এবং আমি বলবো বিএনপিকে এই টোপ খাওয়া উচিত না, কারণ এই টোপ হচ্ছে আলটিমেটলি ইন্ডিয়ার টোপ। ইন্ডিয়া আপনাদেরকে 17 বছর ধরে কোনো না কোনো বিভিন্নভাবে টোপ খাওয়াইছে এবং টোপ খাইছেন এবং বিএনপিকে এই সিচুয়েশনে নিয়ে আসছেন। সো আমি আবারও সেনাবাহিনীর সবাইকে বলবো, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট। আপনারা কোনোভাবেই এই নির্বাচনকে কোনো ঘাপলা হতে দিবেন না। আপনারা নির্বাচনটা করবেন, বাংলাদেশের জনগণ একবারের জন্য হলেও দেখতে চায় যে বাংলাদেশের জনগণ কাকে চাচ্ছে, কাকে নির্বাচনে দেখতে চায়। কোনো অসুবিধা নেই, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, আমাদের কোনোই সমস্যা নাই। বাট একবার না একবার সহি ইলেকশন হইতে হবে। কিন্তু জেনারেল ওয়াকার যে কাজটা করতেছে, বিভিন্ন প্যাচ আপ করার চেষ্টা করতেছে, বিএনপি এটা মানতেছে কিনা আমি বললাম যে ওকে, এই মুহূর্তে আমি ধরে নিলাম যে বিএনপি এটা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু আমাদেরকে সতর্ক হইতে হবে। আমরা চাই দেশে একটা পারফেক্ট ইলেকশন হোক এবং এটা সেনাবাহিনীর এফেক্টিভ গ্রাউন্ডে কন্ট্রোল ছাড়া এটা হবে না। যারা গ্রাউন্ডে থাকবেন তাদেরকে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু দেওয়া আছে। আপনারা প্রতিটা কেন্দ্রে যদি কন্ট্রোল করতে না পারেন, প্রতিটা জায়গায় আমাদেরকে বিভিন্ন সময় বলা হতো যে আমরা কেন্দ্রের ভিতরে যাবো না, বাট কেন্দ্রের ভিতরে কন্ট্রোল রাখতে হবে। আমাদের সিভিলিয়ান যারা আছে তাদেরকে রাখতে হবে, সাংবাদিকদের দিতে হবে। আচ্ছা, আমার কাছে সবচেয়ে স্যাড হচ্ছে সাংবাদিকদের নিয়ে। সাংবাদিকরা এই যে এতগুলো অফিসারকে যে নিচ্ছে, অফিসারদেরকে যে চাষি, এটা নিয়ে তাদের যে হেডলাইন দেখলাম, তারা পারলে এটা নিয়ে কথা বলে না। সবচেয়ে মজার কারণ হচ্ছে যারা অ্যাক্টিভিস্ট ছিল, এতদিন একসাথে কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছি, তাদের আস্তে আস্তে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি, গোয়েন্দা সংস্থা, জেনারেল ওয়াকার, ইন্ডিয়া, এদের কার কতটুক উইকনেস আছে। আমাকে মনে করেন অনেক চেষ্টা করছে মহিলা দিয়া, সুন্দরী মহিলা আমাকে সুন্দর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সুন্দর মেসেজ দেয়, দেয়। তো এটা হইলে কিন্তু একবার ভিডিও কল দিলে, আপনি যদি একবার চেহারা দেখাইছেন, সাথে সাথে ওইটা স্ক্রিনশট নিয়ে মোটামুটি আপনাকে সত্যানাশ করে দিবে। বাট এটা বুঝে রাখেন যে আমি প্রফেশনাল গোয়েন্দা ছিলাম আর কি। এটা ইচ্ছা করলেই আমাকে টোপ খাওয়াইতে পারেন না এতদিন। তো আমি যারা অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে অনুরোধ করবো, একটা দেশে একটা সুন্দর নির্বাচন হওয়ার আগ পর্যন্ত প্লিজ নিউট্রাল থাকার চেষ্টা করেন, কারো পক্ষপাতন করেন না। বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবাই চাই। আমি 28 বছর চাকরি করেছি, আই লাভ দিস অর্গানাইজেশন। এই জন্য থেকেই এই বউবাচ্চা উপরে রেখে এসে এখানে বোর্ড ধমক খেয়ে এসে বাইরে এখানে করতেছি। আমার কোনো কিছু নেই, আমি কোনোদিন বাংলাদেশে ফেরত যাব না, ঘুরতে যাব না কোনো কিছু লাভের আশায়। কিন্তু আমি চাই সেনাবাহিনী একটা সঠিকভাবে এই সামনের নির্বাচনটা করুক এবং সেনাবাহিনী ছাড়া এই নির্বাচনটা সম্ভব না। এবং ইন্ডিয়া এবং আপনারা সবাই জানেন যে এতদিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন এই সমস্ত দেশের মধ্যে অরাজকতা তৈরির সাথে জড়িত ছিল। এটা আপনাদেরকে, আমি মনে করি যে এখন এই যে এত লোকগুলার অ্যারেস্ট হওয়ার পরে তারা সবাই ধাক্কা খাবে এবং সেই ধাক্কা খেয়ে তারা সঠিক পথে চলবে। সো ফাইনালি আমি এটাই বলবো, আমাদের জনগণকে সতর্ক থাকতে হবে, রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে। আমি কিন্তু গত পরশুদিন এই কনক সারোয়ারের শুতে সুমন আসলো আর ক্যাপ্টেন শাহনাজ আসলো। ক্যাপ্টেন শাহনাজকে আমার খুব পছন্দ, সে খুব ভেরি স্পিরিটেড ওমেন। 25 ফেব্রুয়ারির পর থেকে তার স্ট্যান্ডগুলো এবং তার ইয়াগুলো, সে যা কথা বলে খুব ক্লিয়ারলি কথা বলে। সে একটা কথা বলছে যে সে একজন এসএসএফ অফিসারের কাছ থেকে শুনেছে যে 5 জন বিএনপির শীর্ষস্থানীয় তারা নিয়মিত শেখ হাসিনার ওখানে যেত এবং বিভিন্ন সময় কোনো ক্রাইসিস হলে শেখ হাসিনা বলতো উমুককে বলে দাও। আমি নামগুলো বলতেছি না কি জন্য, কারণ আমি কোনো ক্যাওয়াস তৈরি করতে চাচ্ছি। আমি চাচ্ছি বিএনপির যারা আছে অ্যাক্টিভিস্ট, তারা ask Captain Shahnaz, ask me maybe, sure, and take action. যারা পিছন থেকে ছুরি মেরেছে আপনাদের এতদিন, যে কারণে আপনাদের আন্দোলন একটাও সফল হয় নাই, এখন একটা জিনিস বুঝেন যে এই আন্দোলন যেটা ছিল এটা এনসিপির
এনসিপি না, তখন তো এনসিপি ছিল না, ছাত্র জনতার এই ক্রেডিটটা কিন্তু বিএনপি ইজিলি নিতে পারত। এই জিনিসটা 2023-এর আন্দোলনে ইচ্ছা করলেই বিএনপি সাকসেস দিতে পারত, হয় নাই এই আপনাদের ভিতরে যে গাদ্দারগুলো আছে যারা শেখ হাসিনার ওখান থেকে খাম নিয়ে আসতো তাদের জন্য। আদারওয়াইজ এই বিএনপি যদি এই মানে একচেটিয়া, আমি বলবো যে এই যে যেরকম আওয়ামী লীগ বলে তারা হচ্ছে 71-এর চেতনার হ্যাঁ, তাহলে এই 24-এর স্বাধীনতার ইয়াটা পুরোটাই বিএনপির ইয়াতে থাকতো। আপনাদের মির্জা ফখরুল ইসলাম তো বলে এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই নাকি? এনিওয়ে, পরবর্তীতে বিএনপির, অবশ্যই আমি বলবো বিএনপির সমস্যা নাই, মানে এই যে কর্নেল মোমেন ধরা পড়ছে না, এখানে আছে এই কর্নেল মোমেন 2000 কত সালে, আমার এক্সাক্ট টাইমটা শোনা নাই, একদম সরাসরি হর্সেস মাউথ থেকে শোনা। জিয়া যখন তাকে প্রেশার দিয়েছে তোমার এখানে কোনো ক্রস ফায়ার নাই কেন, সে 4টা বিএনপি ছেলেকে ধরে এনে ক্রস ফায়ার করছে, 4টা এই কর্নেল মোমেন। সরি টু সে, সে হচ্ছে কমান্ডো ওদের একজন, এবং কর্নেল জিয়াউল হাসান এই ছেলেগুলাকে, কমান্ডো ছেলেগুলাকে, সৈনিক অফিসার বোধ তাই না, এদেরকে স্পয়েল করছে। আমি যখন জিয়াউল হাসান নিয়ে লেখা শুরু করেছিলাম, এক পার্টি, যেহেতু আমরা একই ব্যাচের, একই কমান্ডো, একই ক্যারিয়ার প্রোফাইল, বলছে মুস্তাফিজ জেলাস হয়ে যে কর্নেল জিয়ার নামে এই সমস্ত জিনিস লিখতেছে, হি ইজ সাচ এ নাইস গাই। ভাই এখন তো বুঝছেন আমি যা লিখছি তার থেকে 100 গুণ কম আমি লিখেছি, এখন 100 গুণ বেশি আসছে। আমি কোনটা লিখেছি যেটা শুধু আমি জানি সেটুকু লিখেছি। এখন ফর্মাল ইনভেস্টিগেশনে কি কি বের আসছে আপনারা জানেন, 1030 জনকে সে নিজে হত্যা করেছে। সো ফাইনালি এটাই বলবো, আমাদেরকে জনগণকে সতর্ক থাকতে হবে। যারা অ্যাক্টিভিজম করছেন তারা দয়া করে, এবং স্পেশালি সাংবাদিকদের ভাই, দেশের দিকে তাকান, কে খাম দিল পকেট দিল এটা নিয়ে চিন্তা করেন না। আপনাদের বাপদাদারা যারা পূর্বপুরুষ যারা সাংবাদিকতা করেছে তারা অ্যাকচুয়ালি এই কারো খাম আর নিয়ে সাংবাদিকতা করে নাই। আপনারা এটা ছেড়ে দেন, সঠিক লাইনে আসেন। যারা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিজম করতেছেন প্লিজ লাইনে আসেন। আমি খুব দুঃখ পাই, মানে খুব ভালো যাদের শো আমি দেখতাম নিয়মিত, আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাচ্ছে। ধন্যবাদ, এটুকুই ছিল আজকে। আল্লাহ হাফেজ।